দাদা, সংবিধানে 130তম সংসদে 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ। এটাকে আপনারা কিভাবে দেখছেন বা এটার কি সমর্থন করছেন বামপন্থীরা? সমর্থন করা তো প্রশ্নই নেই, কারণ বিজেপি যখনই এই ধরনের কিছু একটা বিল পেশ করে বোঝা যায় ওদের পিছনে ওদের কোনো একটা গোপন লুকোনো এজেন্ডা রয়েছে। এই যা বিল টেশ হয়েছে ইত্যাদি, কথা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যদি ঠিকমতো তদন্ত করে, তাদের যদি তদন্তের একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া যায়, তাহলেই তো যিনি অভিযুক্ত তিনি নির্দোষ না দোষী সেটা প্রমাণ করা যায়। পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তত আমরা যতগুলো ঘটনা দেখছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সমস্ত তদন্তই আসলে তৃণমূলকে খুশি করার জন্য দীর্ঘসূত্রী করা হচ্ছে, তদন্ত শেষ করা হচ্ছে না। তাহলে এই অভিযুক্ত তিনি দোষীও হতে পারেন, নির্দোষও হতে পারেন। তাকে এই ধরনের 30 দিন না কি 20 দিন থাকলে তার ইত্যাদি চলে যাবে, এইগুলো বলা এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা ওরা ব্যবহার করবে অন্য দল থেকে লোক ভাঙিয়ে নিজের দিকে নিতে, এটা স্পষ্ট বোঝা যায়। আপনি মহারাষ্ট্রে বলুন, আপনি আসামে বলুন, আপনি পশ্চিমবাংলায় বলুন, দুর্নীতির অভিযোগ এরকম নেতাদের বিরুদ্ধে ছিল, যাদের বিরুদ্ধে বিজেপির নেতারা অনেকগুলো কথা বলতেন তারা দুর্নীতিগ্রস্ত বলে, কিন্তু তাদেরকে এখন বিজেপিতে নিয়ে নেওয়া হয়ে গেছে বলে তাদের দুর্নীতি নিয়ে বিজেপি কোনো কথা বলে না। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাদের পুরনো দুর্নীতির কুকীর্তির অভিযোগগুলো অবধি তারা ডিলিট করে দিয়েছে। তাহলে বিজেপির লক্ষ্য কখনো এটা নয় যে সুস্থ স্বাভাবিক সমাজটাকে চালানো, সরকার যাতে ভালোভাবে চলে, সমস্ত সততার সাথে চলে, এইটা বিজেপির লক্ষ্য নয়। লক্ষ্য হলে দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে ওরা দলে নিত না। ওর লক্ষ্য হচ্ছে অন্য দল ভাঙিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে, নষ্ট করে একটা একনায়কতন্ত্র তৈরি করা, যে মোদি শাহ যা বলবেন কি আরএসএস যা বলবে ওইটাই খালি দেশে চলবে। ফলে এটাকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই, কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো একটা সরকার, তাকে ওই বিজেপির নেতারা এখানে মাঝে মধ্যে হুমকি দেন না, 356 হবে, অমুক তমুক, এখানে হুমকি দিচ্ছেন, কিন্তু দিল্লির নেতারা সেগুলো মানছেন না। কিন্তু ফলে গণতন্ত্র যদি বজায় রাখতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থা যদি বজায় রাখতে হয় এবং দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকার যাদেরকে পরিচালনা করে, তাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হোক যে অমুক অমুক মামলা তুমি নিয়েছো, এতদিন হয়ে গেছে, এই কদিনের মধ্যে সেটা শেষ করতে হবে। তাহলে যে দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতির দায়ে জেলে আছে তাকে দোষী সাব্যস্ত করে দিলে জনগণের কাছেও একটা বার্তা দেওয়া যায়, যেটা কেন্দ্রীয় সরকার এই সময় দিতে পারছে না। এবং এই যে কোনো মন্ত্রীর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তারা যখন কোনো একটা মামলাতে তারা জেলে যাচ্ছে, তারা পরবর্তীকালে আমরা দেখেছি জামিন পেয়ে ছাড়া তো পেয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে এই যে আমরা যেটা দেখলাম সুদীপ্ত সেন এবং দেবযানী মুখার্জি 12 বছর পর 3টে মামলায় বেকসুর খালাস। হ্যাঁ, রাজ্য সরকার এই মামলাগুলো করেছিল এবং রাজ্য সরকার খুব স্বাভাবিকভাবে এই যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে না, এটা খুব স্পষ্ট। রাজ্য সরকার সমাজ বিরোধীদের পক্ষে রয়েছে, এটা স্পষ্ট, দুর্নীতিগ্রস্তদের পক্ষে আছে, এটা স্পষ্ট। ফলে যে মানুষের চোখের জলে তার ওই গচ্ছিত টাকা লুট হয়ে গেল, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যা গেছে তা গেছে। সেই ভাবনাকে ক্যারি করেই একটু লোকের স্মৃতি থেকে যাতে অন্য নতুন নতুন ঘটনা এসে পুরনো স্মৃতিগুলো ধামাচাপা পড়ে যায়, ততদিনের জন্য অপেক্ষা করা হলো, তারপর একে একে এরকম জামিন দেওয়া চালু হলো। অন্য দুর্নীতির মামলা তো রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, এটা প্রমাণিত। রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে আরম্ভ করে সাউথ ক্যালকাটা ল কলেজ অবধি প্রতিটা ঘটনায় সেটা প্রমাণিত। কেন্দ্রীয় সরকারও যে ঘুরপথে তাদেরকে নিঃশ্বাস নেওয়ার জায়গা দিচ্ছে দুর্নীতিগ্রস্তদের, রাজ্য সরকারের যাদেরকে বিরোধী দলনেতা বলেছিলেন 23শে ডিসেম্বরে তারা গ্রেপ্তার হবে সিবিআইয়ের হাতে, সিবিআই 3টে দিন নাকি বাড়ি বাড়ি যাবে আর গ্রেপ্তার করবে, সেটা কিছু হলো না। ফলে বিজেপির এই যে এখন নতুন একটা বিল চালু করা হলো, খুব চমক আছে হয়তো বিলটার মধ্যে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো ভরসা নেই। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার জন্য বিলটিলও আনতে হবে না, তারা যদি সরকারের মন্ত্রীরা যদি ইনস্ট্রাকশন দেন যে দ্রুত তদন্ত শেষ করুন, তাহলে মানুষ ভরসা পেতে পারে যে রাজ্য সরকারের যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে কেন্দ্রের সরকার তার এজেন্সি অন্তত চেষ্টা করছে কিছু করার। কিন্তু মানুষ হতাশ হচ্ছেন, রাজ্যের বিজেপি নেতারা পর্যন্ত হতাশ হচ্ছেন যে আরে বাবা সিবিআই কিছু করছে না, আর তৃণমূল উৎসাহিত হচ্ছে যে সিবিআই কিছু করছে না, কারণ দিল্লিতে সেটিং হয়ে যাচ্ছে। একদমই আমরা দেখলাম যে দাদা, যখনই কোনো গণতান্ত্রিক আন্দোলন হয়, সেই গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে পুলিশের অতি সক্রিয়তা আমরা বারংবার দেখেছি। এবং গতকালকে আমরা দেখলাম যে আইএসএফ যখনই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে এই নিয়ে যখন রাস্তায় নামলেন, তখন ভাঙড়ের বিধায়ককে, যে একজন বিধায়কের ওপর যে আচরণ করলো পুলিশ, একেবারে বুকে তাকে ঘুষি মারার যে অভিযোগ, কি বলবেন? বারংবার কেন গণতান্ত্রিক আন্দোলন করতে? নওশাদ সিদ্দিকীর ওপর এই সরকারের রাগ তো বহুদিনের,
এর আগে যখন 40 দিন জেল খেটেছিলেন সেই সময় আমরা দেখেছিলাম যে তাকে রাস্তায় কার্যত টেনে হিচড়ে পুলিশ গাড়িতে তুলছে। বিধায়কের যে ন্যূনতম সম্মান পাওয়ার কথা, একজন নাগরিকের যে ন্যূনতম সম্মান পাওয়ার কথা, এই পুলিশ বিরোধী দলের লোকেদেরকে সেই সম্মান দেয় না। কারণ তৃণমূল ধরে রেখেছে যে এই রাজ্যে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে অন্য কেউ লড়াই করবে, সেটা তৃণমূল হতে দেয় না। এই যে কালকে ওয়াকফ ইত্যাদি নিয়ে আইএসএফ বিধায়ক মিছিল করলেন, দাবি দাওয়া পূরণ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে ওয়াকফ নিয়ে পশ্চিমবাংলায় লড়াই হোক। উনি নিজে মিডিয়ার সামনে ঘোষণা করেছেন যে ওয়াকফ নিয়ে এখানে কিছু করবেন না, ওয়াকফ নিয়ে দিল্লিতে চলে যান। অথচ যখন বাংলাভাষী শ্রমিকদের ওপর আক্রমণ, তখন উনি ওটা নিয়ে এখানে মিছিল করবেন, কিন্তু অন্য কেউ মিছিল করতে গেলে তাদেরকে মামলা হামলা ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে। ফলে নৌশাদ সিদ্দিকী তৃণমূলের যে দুর্নীতির কথা তুলে ধরেছেন, নৌশাদ সিদ্দিকী ভাঙড়ের বুকে দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই করেছেন, নৌশাদ সিদ্দিকী এই ওয়াকফ বিল ইত্যাদির খারাপ দিক নিয়ে যেভাবে প্রকাশ্যে সমালোচনা করছেন, সেইটা তৃণমূলের গা জ্বালার কারণ হচ্ছে। আচ্ছা, ওয়াকফ বিলটা তো এনেছে কেন্দ্র, তাহলে তার বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলের কেন এত গা জ্বলছে, এইটা তৃণমূলের নেতাদের প্রশ্ন করতে হবে, তারা উত্তর দিতে পারবেন না। ফলে যে লড়াইটা উনি আগেরবারও করেছিলেন, সমস্ত মানুষ, সাধারণ মানুষ তার পক্ষে দাঁড়িয়েছিলেন, এবারও যে লড়াইটা উনি করছেন সাধারণ মানুষ তার পক্ষে দাঁড়াবে। মানে সত্য প্রতিষ্ঠার লড়াই, নিজের দাবি দেওয়ার কথা বলার যে লড়াইটা, আর কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এইটাতে তৃণমূল মারধর করে হামলা মামলা করে কাউকে কোনোদিন আটকাতে পারেনি, পারবেও। মানে এটা কি শুধুমাত্র আইএসএফ বা নওশাদ সিদ্দিকী বলে এই আচরণ? কারণ উনি দিল্লি গিয়ে লড়াই করার কথা বা আন্দোলন করার কথা বললেও এখানে যখন কোনো ইমাম মুয়াজ্জিন তাদের দলবল নিয়ে বেরোয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, তখন কিন্তু এগুলো দেখা যায় না, বরং তখন পুলিশ আলো তাদের রাস্তা করে দেয়। আমরা যেটা হ্যাঁ, ওই যে যারা প্রকৃত বিরোধী, পশ্চিমবাংলায় তো এখন বিপদ হচ্ছে যে কিছু মেকি বিরোধী আছেন, যারা বিধানসভার ভেতরে বিরোধী কিন্তু দিল্লিতে নিজেদের মধ্যে কথা হয়ে যায়। আর ওই সব নির্বাচন এলেই আবার দেখবেন এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল, কে কোথায় আছে আপনি বুঝতে পারবেন না। ফলে যারা মেকি বিরোধী পুলিশ তাদের রাস্তা করে দেয়, যারা প্রকৃত বিরোধী তাদেরকে মামলা হামলা দিয়ে জেলে পাঠানো, মিথ্যে মামলা দেওয়া, 11 মাস পুরনো সমন ডেকে পাঠানো, এই চক্রান্ত পুলিশ ক্রমাগত করে যাচ্ছে। আর আরজিকর প্রসঙ্গে যদি আমি আসি, সেখানে আমরা দেখলাম যে কুণাল ঘোষ একেবারে নির্যাতিতার বাবা, তিনি 9 আগস্ট তার যে বক্তব্য, তার প্রেক্ষিতে তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবং আবারও তিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ সেখানে ভিডিও বার্তা দিচ্ছেন। সেখানে তিনি বলছেন যে এভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাবেন না, এভাবে দরকার হলে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিন, সাংবাদিকদের দিয়ে দিন, দরকার হয় কোর্টে আসুন, কোর্টে এসে সবটা জমা দিন। একজন বাবা যে 1 বছর হলো তার মেয়েকে এভাবে হারিয়েছে, কোনো সাধারণভাবে নয়, সেখানে দাঁড়িয়ে সেরকম একটা সন্তানহারা বাবাকে এভাবে আক্রমণ করছেন। কুণাল ঘোষ বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা বলার পরও কেন যে ওনাকে কেউ মানহানির চিঠি পাঠায়নি, এইটাই আমরা প্রতিদিন অবাক হই। যখনই ঘটনাটা মনে পড়ে তখনই অবাক হই যে আরে এত বড় একটা কথা বলে দিল, তারপরে কোনো মানহানির মামলা হলো না তো। এখন কেন পাঠায়নি সেটা আরেকটা প্রশ্ন, আরেকটা রহস্য, সেটা এখন এক টপিক নয়। এখন বিষয়টা হচ্ছে যে অভয়ার বাবা মা যেদিন থেকে এই আন্দোলনে নেমেছেন, সেদিন থেকে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের পক্ষ থেকে তাদেরকে লোভ দেখানো, ভয় দেখানো, হুমকি দেওয়া, এটা টানা করে যাওয়া হয়েছে। এবং এটা ওর পরিবার বলেওছেন যে ক্রমাগত মেসেজ করে ইত্যাদি করে নানা রকম কথা বলা হতো। এখন আদালতে মামলা হয়েছে, আদালতে বিচার হবে, কিন্তু একজন সন্তানহারা বাবা মা, যে সন্তানকে কেন হারাতে হলো সে প্রশ্নের উত্তর আজকে 1 বছর চলে গেল রাজ্য সরকার দিয়ে উঠতে পারলো না, সেই শাসক দলের নেতারা দিয়ে উঠতে পারলেন না। কোন লজ্জায় যে তারা এই কথাগুলো বলেন, এটাই আমাদের খারাপ লাগে। আমি কোথায় একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতেই সম্ভবত যে কাকিমা বলেছেন যে ওর মন আছে বলে মনে করি না। এখন যারা তৃণমূল করেন, যারা এই শাসক দলের দুর্নীতিকে সমর্থন করেন, সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন, তাদের মন মস্তিষ্ক আছে কি না, থাকলেও কোথায় আছে, কার কাছে বন্ধক দেওয়া আছে, কী কারণে বন্ধক দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি যে কাকু কাকিমা যে লড়াইটা গত 1 বছর ধরে করছেন, দাঁতে দাঁত চিপে ওই যন্ত্রণাকে সহ্য করে, ওরা এই লড়াইটা আরও এগিয়ে নিয়ে যাবেন। যত এগিয়ে নিয়ে যাবেন, পিছনে আরও সাধারণ ভদ্র সৎ মানুষ তারা আরও সেই
কাকু কাকিমার সাথে লড়াইতে থাকবেন। কুণাল ঘোষ তার ভিডিও বার্তাতে এটাও বলেছেন যে এই কথাগুলো নাকি অভয়ার বাবাকে কেউ কাঁধে বন্দুক রেখে বলাচ্ছে, মানে কোথাও কেউ কি বিরোধী অর্থাৎ বিজেপি বা বামেদেরকে টার্গেট করছেন। কারণ আমরা দেখেছিলাম যে অভয়ার বাবা তিনি আলিমুদ্দিনে এসে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় তাদের সঙ্গে দেখাও করেছিলেন। এখন শুরু থেকেই যেটা বলা হয়েছিল কাকু কাকিমার দিকে যে ওরা বিভ্রান্ত হচ্ছেন, ওরা ভুল পথে যাচ্ছেন, অমুক তমুক, মানে যদি ওরা ওই যে টাকা দেওয়ার কথা হচ্ছিল, যদি টাকা নিয়ে নিতেন, আনিস খানের বাবা যদি টাকা নিয়ে নিতেন তাহলে বলতো না ওরা খুব ভালো। এখন ওরা টাকাটা না নিয়ে আনিসের পরিবার হোক, তামান্নার পরিবার হোক, অভয়ার পরিবার হোক, তারা টাকাটা রিফিউজ করে যখন রাস্তার লড়াই করছে, তার মানে কেন এই ঘটনা ঘটলো তার প্রতিকার চাইছে, ইনসাফ চাইছে, তখনই আসলে তাদের সম্পর্কে কুৎসা করা, এইটা তৃণমূলের সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতিটা যে বাংলায় চলবে না সেটা বারংবার আনিসের পরিবার, তামান্নার পরিবার, অভয়ার পরিবার বুঝিয়ে দিচ্ছে, ভবিষ্যতে প্রয়োজনে আরও বুঝিয়ে দেবে। আর পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী প্রথমে যেটা বলেছেন এই যে পরিযায়ী শ্রমিকদেরকে তিনি ফিরিয়ে আনার জন্য বারংবার বলছেন, কারণ তারা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত। এখন বললেন যে 5,000 টাকা করে প্রত্যেক মাসে, অর্থাৎ বছরে 60,000 টাকা। অন্যদিকে পুজোয় ক্লাবগুলোকে বছরে 1,10,000, সেখানে শ্রমিকদের জন্য শুধুমাত্র মাসে 5,000 টাকা। মানে এভাবে শ্রমিকদের দাম পরিযায়ী শ্রমিকরা বাইরে যেখানে কাজ করেন, অন্তত কেরালার উদাহরণ তো আমাদের কাছেই আছে, যে ওখানে ডেইলি ওয়েজে 900 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে 900 টাকা হিসেবে মাসের রোজগার কত হয়, আর উনি পশ্চিমবাংলায় ফিরে এলে রোজগার কত দিচ্ছেন, তাতে বোঝা যায় যে গোটা ভারতবর্ষে কি চলছে সেটা সম্পর্কে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কোনো খবর নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মাসে মাসে টাকা দেওয়ার কথা বলছেন, এটা বলেছেন 1 বছর দেওয়া হবে, মানে সামনের বছর ভোট হয়ে যাওয়ার পর আর সেই টাকাটা দেওয়া হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তৃতীয় কথা হচ্ছে এটা খুবই দুঃখের, খুবই যন্ত্রণার যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন তারা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন যে করে হোক আমাকে এখানে থেকে কাজ করতে হবে, পশ্চিমবাংলা গেলে খাবো কি? 100 দিনের কাজ নেই, চাষের খরচ যেভাবে বেড়ে যাচ্ছে, গ্রামে যেভাবে কাজ কমে যাচ্ছে, শহরাঞ্চলেও এই রাস্তা তৈরি, গ্রামে রাস্তা তৈরির কাজ যেভাবে কাটমানি ইত্যাদিতে আক্রান্ত হচ্ছে, তাতে কারখানা একটা তৈরি হয়নি গত 13 বছরে। খালি বড় বড় শিল্প সম্মেলন হয়েছে, বড় বড় গেট হয়েছে, কাটমানি হয়েছে, কিন্তু কারখানা তৈরি হয়নি। তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে উনি বলছেন ফিরে আসুন, তারা কাজ পাবে কোথায়? তারা দুবেলা দুমুঠো খাবে পড়বে কোথায়? তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবে কি করে? তার বাড়ির লোকজন অসুস্থ হলে চিকিৎসা করাবে কি করে? ফলে এই যন্ত্রণার মধ্যে পরিযায়ী শ্রমিকদেরকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা যদি ফিরতে চান তাহলে তাদের জন্যে যথেষ্ট শিল্প কলকারখানা তৈরিটা কেন তৃণমূল গত 13 বছরে করতে পারেনি, এই প্রশ্নের জবাব তো ওদের দিতে হবে। কিন্তু এই মাত্র 5,000 টাকায় যেখানে আজকের দিনে কিছুই হয় না, সেখানে একটা শ্রমিকের পরিবার মানে সেখানে একজনের পিছনে আরও 4 জন আছে, সেখানে মাত্র 5,000 টাকা ধার্য করছেন তিনি। টাকা ধার্যটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর আগে আমরা 100 দিনের কাজের জব কার্ডে দেখেছিলাম যে আমার নামে জব কার্ড, কিন্তু আমি জানি না ওটা পঞ্চায়েত প্রধানের ঘরে রয়েছে, যখন টাকা আসে আমাদের এরকম অনেক নামের লিস্ট করে সে টাকা নিয়ে চলে যায়। পরিযায়ী শ্রমিকদের নাম করেও যে সরকার থেকে এই টাকাটা কার কাছে দেওয়া হবে সেটা কেউ জানে না, কারণ পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে যথাযথ তথ্য রাজ্য সরকারের কাছে আছে কিনা এটা প্রশ্ন। তার যে পরিযায়ী শ্রমিকের একটা বোর্ড আছে, রাজ্য সরকার আছে, এতদিন ধরে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, সেই বোর্ড আমার রাজ্য সরকার সেই রাজ্যগুলোতে কি একটা চিঠি লিখেছে যে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করুন? ফলে পরিযায়ী শ্রমিকদের বাঁচানোটাই রাজ্য সরকারের টার্গেট নয়, তাদের টার্গেট হচ্ছে যে ওই টাকাটা কোনোভাবে নির্বাচনের আগে যদি এদিক ওদিক করা যায়, যেরকম 100 দিনের কাজে হতো, যেরকম আবাস যোজনার একজনের নামে ঘর আরেকজন সেই টাকাটা পেয়ে গেল এইরকম হতো, কাটমানি হতো, সেইভাবে ওই ফান্ড থেকে টাকাটা আবার নির্বাচনের আগে আসবে, কারণ ইলেকটোরাল বন্ড বন্ধ হয়ে গেছে। তাহলে এখন নতুন কিছু চাই, ফলে নতুন কোনো উপায়ে টাকা লুট করার বন্দোবস্ত কিনা এইটাও খতিয়ে দেখার প্রয়োজন আছে।